হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো অ্যাজ অল ইউর ডিমান্ড, আজকের ভিডিওটা হাউ টু ইনক্রিজ ইউর টেস্ট মার্কস। আমি একটা জাস্ট রেফারেন্স নিয়েছি 250 থেকে 650, মানে এর আশেপাশে যারা বিলং করছো তারা কিভাবে টেস্ট মার্কসকে ইনক্রিজ করবে সেটা নিয়েই পুরো ভিডিওটা আমি ডিসকাস করব। তো এর তিনটে মেন পয়েন্ট, একটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, একটা হচ্ছে অ্যাকুরেসি, আর এর টোটাল যে রেজাল্ট সেটা হচ্ছে কিনা সাকসেস। তো আমি প্রপার কতগুলো পয়েন্টে বিষয়টা নিয়ে পুরো ডিসকাস করব। তো আমি পুরো পিপিটি রেডি করেছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো যারা আমাকে জানো না তাদের একটু সংক্ষেপে আমি বলে দিই আমার ব্যাপারে। তো আমার নাম হচ্ছে সঞ্জিত। আমি নিট 2024-এ 643 স্কোর করেছি অ্যান্ড কারেন্টলি আই এম ফার্স্ট ইয়ার এমবিবিএস স্টুডেন্ট অফ বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো চলো শুরু করা যাক। তো সবার ফার্স্টে যে পয়েন্টটা সেটা হচ্ছে কমপ্লিট ইওর টেস্ট সিলেবাস প্রপারলি বিফোর টেস্ট। মানে আমাদের মধ্যে অনেকেই হয় না যে পুরো সিলেবাসটাকে ভালো করে কমপ্লিট করে না, তার আগেই টেস্ট দিতে যায় এবং টেস্ট দিতে গিয়ে খুব বাজে স্কোর করে। অ্যারাউন্ড যদি তুমি 50% সিলেবাস কমপ্লিট করে যাও, তুমি দেখবে 300-400 আশেপাশে স্কোর করছো এবং সেই সময় আমরা ডিপ্রেস হয়ে যাই। তো আমরা ভাবি যে এত কম স্কোর করছি আর পরের টেস্টটা দেবই না, কিন্তু আমরা দেখি না যে আমাদের প্রপার সিলেবাসটাই কমপ্লিট হয়নি টেস্টে। কিন্তু মেনলি টার্গেট হওয়া উচিত আমাদের 100% সিলেবাস কমপ্লিট করা। ইভেন 100% না হলেও 90% সিলেবাস কিন্তু কমপ্লিট করেই টেস্ট দেওয়া উচিত। অনেক সময় একটা দুটো চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয় না, কিন্তু সেই সময় টেস্ট মিস করা ঠিক না। একটা দুটো চ্যাপ্টার কমপ্লিট না হলেও টেস্টটা কিন্তু দেওয়া উচিত। তো ট্রাই করতে হবে 100% সিলেবাস কমপ্লিট হবে দিয়ে টেস্ট দেওয়ার, ঠিক আছে? তো এর জন্য কি করতে হবে, আমাদের প্রপার একটা প্ল্যান করতে হবে। মানে যদি ইনিশিয়ালি আমাদের দুটো টেস্টের মধ্যে 7 দিনের গ্যাপ থাকে অথবা 14 দিনের গ্যাপ থাকে, তো যতটা দিনের গ্যাপ থাকবে সেই হিসেবে তোমাকে প্রপার প্ল্যান করতে হবে। কি করতে হবে না, একটা ফিজিক্সের যে যে চ্যাপ্টার গুলো আসবে একটা একটা করে প্রত্যেকটা চ্যাপ্টার নাম লিখবে। কেমিস্ট্রির যে চ্যাপ্টার গুলো আসবে সেগুলো একটা একটা করে প্রত্যেকটা চ্যাপ্টার নাম লিখবে। এবং বায়োলজির ক্ষেত্রেও ইনিশিয়ালি বোটানি এবং জুলজি দুটো আলাদা আলাদা করে প্রত্যেকটার নাম লিখবে এবং সেই হিসেবে তুমি প্ল্যান করবে যে আমি যদি ফিজিক্সের জন্য 5 ঘন্টা পাই, কেমিস্ট্রির জন্য 5 ঘন্টা পাই এবং বায়োলজির জন্য 5 ঘন্টা পাই, তাহলে আমি চারটে চ্যাপ্টার যদি ফিজিক্স আছে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমি 1.5 ঘন্টা করে টাইম দেবো। এইভাবে প্রপারলি প্ল্যান করতে হবে, ঠিক আছে? আমি একটা ভিডিওর আগেও বানিয়েছি করে প্ল্যান করতে হয়, তোমরা সেটাকেও ফলো করতে পারো। তো এইভাবে প্রত্যেকটা প্রপার যদি প্ল্যান করো তবেই তুমি প্রপারলি সিলেবাসটাকে রিভাইজ করে এক্সামের আগে যেতে পারবে। এই যদি প্রপার তুমি রিভিশন করো তখনই গিয়ে তোমার 100% সিলেবাসটা কিনা রিভাইজ হবে বিফোর টেস্ট এবং তখনই তুমি একটা ভালো টেস্ট স্কোর করতে পারবে। তো এটা অবশ্যই মাথায় রাখবে, ঠিক আছে? তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আমি তোমাদের একটা টেস্ট সিরিজ রিকমেন্ড করতে চাই, হুইচ ইজ স্পন্সর বাই টেক্সট বুক। তো এই টেস্ট সিরিজে তোমরা টোটাল 141 টেস্ট পাবে এবং যার মধ্যে তোমরা 90 পার্ট সিলেবাস টেস্ট, 44 পিওয়াইকিউ বেসড টেস্ট এবং 20 ফুল সিলেবাস টেস্ট পাবে। এবং আমি মনে করি হুইচ ইজ মোর দ্যান এনাফ। এবং এর সাথে সাথে তোমরা প্রত্যেকটা টেস্টের প্রপার ভিডিও সলিউশন পাবে এবং তার সঙ্গে সঙ্গে টেস্টের প্রপার অ্যানালিসিসও পাবে। আর একটা কথা, এই প্রত্যেকটা টেস্টকে তুমি মাল্টিপল টাইম অ্যাটেম্পটও করতে পারবে। আর এর বেস্ট পার্ট হচ্ছে এটা সব থেকে লোয়েস্ট কস্টে আছে এবং পার ডে 1 রুপিসের থেকেও কম প্রাইসে তোমরা এটাকে পাবে। এবং তো এখন এদের সেলও চলছে। তো ইউ ক্যান ইউজ মাই কুপন কোড SANGIT সঞ্জিত so that you can get additional 12% ডিসকাউন্ট। তো লিঙ্ক ডেসক্রিপশন আছে, তোমরা সেখান থেকে এটা চেক করতে পারো। তো থ্যাংক ইউ ফেসবুক ফর স্পন্সরিং দিস ভিডিও। তো নেক্সট পয়েন্ট যেটা আসে সেটা হচ্ছে ফোমো অফ নাম্বারস এবং আদার এক্সপিরিয়েন্সের দেখে ঘাবড়ে যাওয়া। দেখো, ফিয়ার অফ মিসিং আউট এটা না সবার ক্ষেত্রেই কমন। অ্যাজ এ নিট এক্সপিরিয়েন্স আমি যখন ছিলাম আমার মধ্যে হতো এবং আমি জানি তোমাদের মধ্যে হয়, এবং অ্যাজ এ এমবিবিএস স্টুডেন্ট আমার মধ্যে এখন ফোমো হচ্ছে। তো ফোমোটা হচ্ছে কমন, কিন্তু ফোমোটাকে মিনিমাইজ করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? দেখো, তুমি একটা টেস্টে ধরো 300 পেয়েছো, পরের টেস্টে তুমি টার্গেট করছো 600 পাবে, বাট এটা কখনো পসিবল না, ঠিক আছে? তুমি যখনই ধরো কম স্কোর করবে তুমি তখন ডিপ্রেস হয়ে যাবে, আপসেট হয়ে যাবে। কিন্তু তোমার অ্যাকচুয়ালি কি টার্গেট হওয়া উচিত, তোমার 30 করে 20 করে নাম্বার বাড়ানো তোমার টার্গেট হওয়া উচিত। মানে ধরো তুমি আজকে একটা টেস্টে 300 পেয়েছো, তোমার টার্গেট হওয়া উচিত আমি পরের টেস্টে 330 পাবো, নট কখনোই 600 পাবো। কারণ তুমি 600 পাবে না। তুমি হয়তো প্রথমের টেস্টে 300 পেলে, তুমি দেখবে পরের টেস্টে 350 পেয়েছো, তোমার মনে হবে মাত্র 50 নাম্বার ইনক্রিজ হয়েছে, এটা কোনো ইনক্রিজ, আমার তো টার্গেট ছিল 600। কিন্তু তুমি আপসেট হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি 50 নাম্বার ইনক্রিজ মানে অনেক করেছো, তোমার সেটা ফিল হবে না। তো কখনোই নাম্বার একবারে বাড়ানোর পুরো ফোমোতে পড়া উচিত না। আস্তে 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 নাম্বার ইনক্রিজ হয়, ঠিক আছে? এছাড়াও তোমার আদার যে ফোমো যেটা হয় সেটা হচ্ছে ধরো তোমার যে সহপাঠী সে হয়তো 600 পাচ্ছে, 650 পাচ্ছে, 700 পাচ্ছে, তুমি ভাবছো যে আমি কেন এত কম পাচ্ছি, তুমি ডিপ্রেস হয়ে যাচ্ছ।
বাট আদার অ্যাসপিরেন্সের দেখাটা না ঠিক না। আমি যখন নিট অ্যাসপিরেন্স ছিলাম আমি আশেপাশের কাউকে অত ফলো করতাম না, আমি জানতাম আমি যা করছি আমার মতো আমি বেস্ট করছি। তো তোমাদেরটাও ঠিক এরকম ভাবে ভাবা উচিত যে তুমি যেটা করছো বেস্ট করছো এবং তোমাকে 600-এর আশেপাশে এখন পৌঁছাতে হবে এবং আস্তে 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 নাম্বারটাকে কি করতে হবে, ইনক্রিজ করতে হবে, ঠিক আছে। তো কখনোই এই ফোমো যেটা সবচেয়ে কমন বিষয় অ্যাজ এ নিট অ্যাসপিরেন্স বলো, অ্যাজ এ এমবিবিএস স্টুডেন্ট বলো, যে কোনো ফিল্ডে সবারই মধ্যে ফোমো ক্রিয়েট হয় যে আমরা অন্য একজনকে দেখে ভাবি যে তার সঙ্গে কম্পেয়ার করে যে আমি সেই জায়গায় যেতে পারছি না বা সেই স্কোরটা করতে পারছি না যেটা আমার টার্গেট ছিল। তো সেটা যতটা সম্ভব মিনিমাইজ করতে, তাহলে কি কম্পিটিশন থাকবে না? কম্পিটিশন অবশ্যই থাকা উচিত, বাট কম্পিটিশনটা না নিজের সঙ্গে নিজের হওয়া উচিত। মানে তুমি আজকে 300 পেয়েছো, তোমার পরের টার্গেট হওয়া উচিত 350 পাবো এবং তারপরে তুমি আরো ইনক্রিজ কি করে করবে, নট অন্য কারোর সঙ্গে কম্পেয়ার যে আমি 300 পাচ্ছি সে 600 পাচ্ছে আমি তার মতো হতে চাইছি, সেটা ঠিক না। নিজের সঙ্গে কম্পিটিশন করো, তাহলে দেখবে ভালো থাকবে এবং তোমার মনও ভালো থাকবে, ঠিক আছে। তো এর পরের যে পয়েন্ট সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ডিউরিং টেস্ট। তো দেখো টাইম ম্যানেজমেন্ট একটা বিশাল বড় ফ্যাক্টর। যদি তুমি প্রপারলি টাইম ম্যানেজ টেস্টে না করতে পারো, তুমি কখনোই প্রপারলি ভালো মার্কস কখনোই স্কোর করবে না। তো এর জন্য তোমাকে প্রপার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট ওএমআর, এই চারটেরই টাইম তোমাকে প্রপারলি ম্যানেজ করতে হবে। তুমি ফিজিক্সে 55 মিনিটস থেকে 1 ঘন্টা 5 মিনিট এর আশেপাশে নিতে পারো, কখনোই এর থেকে বেশি না। জানি এর কমে কারোরই হবে না, বাট এর থেকে বেশি যেন কারোর না যায়। এবং কেমিস্ট্রি 50 মিনিটস থেকে 55 মিনিটস, বায়োলজি 40 মিনিটস থেকে 45 মিনিটস, এর আগে হয়ে গেলে তো আরো ভালো, বাট আস্তে আস্তে করলে কি হবে না, সিলি মিস্টেকটা কম হয়, ঠিক আছে। আর ওএমআর এর জন্য 50 মিনিটস থেকে 20 মিনিটস, ঠিক আছে। এটা হচ্ছে প্রপার প্ল্যান এবং তুমি দেখবে এটা হচ্ছে বেস্ট 3 আওয়ার্সের আশেপাশে এবং 15 মিনিটস থেকে 20 মিনিটস তো তোমার এক্সামিনারে খেয়ে নেবে, ঠিক আছে। ছবি তুলতে আসবে, ফটো তুলতে আসবে, ফটো সিগনেচার করাতে আসবে, নানান কাজ করাবে, ওতে তোমার খেয়ে নেবে। তো 3 ঘন্টা 20 মিনিট কেউ ভেবে যাবে না, সবাই 3 ঘন্টার পরীক্ষা এটাই ভেবে যাবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে মেনলি টাইম ম্যানেজমেন্ট। আমি আরো ডিটেলসে টাইম ম্যানেজমেন্ট নিয়ে ভিডিও বানাবো এক্সামের আগে, কোনো চিন্তা নেই। নিটের এখনো দেরি আছে, আমি প্রপারলি প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা করেও ভিডিও বানাবো। এটা একটা জেনারেল বলছি কি করে নাম্বারটা অ্যাকচুয়ালি ইনক্রিজ করা যায়, কোথার থেকে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারি। এরপরের যেটা সেটা হচ্ছে সিলি মিস্টেক অ্যান্ড মিনিমাইজ ইউর সিলি মিস্টেক। দেখো সিলি মিস্টেক একবারই কখনোই জিরো হবে না। ইনিশিয়াল আমি যখন পরীক্ষা দিতাম তখন আমার একটা 180 নম্বরের 180টা কোশ্চেনের পেপারে আমার 30টা 35টা পর্যন্ত কোশ্চেন রং হতো, যার মধ্যে প্রায় 10 থেকে 15টা আমার সিলি মিস্টেক হতো। কিন্তু আমি কখনোই পরের টেস্টে টার্গেট করিনি যে আমি 30টা থেকে পরের টেস্টে আমি 5টা বা 0টা সিলি মিস্টেক করবো। আমি জানি আমার কখনোই হবে না। আমার টার্গেট কি হওয়া উচিত, এই টেস্টে আমার 30টা মিস্টেক হয়েছে, পরের টেস্টে আমার যেন 25টা মিস্টেক হয়, তারপরের টেস্টে আমার যেন 22টা মিস্টেক হয়, তারপরটা আমার যেন 20টা মিস্টেক হয়। এইভাবে স্লোলি স্লোলি আমি এটাকে ডিক্রিজ করবো, কোনো যেন তাড়াতাড়ি করে কিছু হয় না, ঠিক আছে। তো আস্তে আস্তে সিলি মিস্টেকটাকে ডিক্রিজ করতে হবে। এর কতগুলো মেন পয়েন্ট হচ্ছে, একটা হচ্ছে কোশ্চেনকে ভালো করে রিড করতে হবে, ঠিক আছে। তুমি যত ভালো করে কোশ্চেন রিড করবে তুমি তত ভালো করে সেটা বুঝতে পারবে এবং সেটাকে ভালো করে তুমি সলভ করতে পারবে, ঠিক আছে। এরপরে আরো যেটা মানে আমাদের অবাক করে দেয়, যত ইজি কোশ্চেন হবে তোমার সিলি মিস্টেক হওয়ার চান্স তত বেশি হবে। তো ইজি কোশ্চেন গুলোকে না আরো খুব সুন্দর করে পড়তে হবে, ভালো করে প্রত্যেকটা অক্ষর পড়তে হবে। আমরা অনেক সময় না নানান প্রিপোজিশন গুলোকে এড়িয়ে চলে যাই, বাট ওই প্রিপোজিশন ধরো ফর্ম 2 ওখানেও একটা পরীক্ষাতে প্রয়োগ করেছিল, গুলিয়ে গিয়েছিল। তো প্রত্যেকটা জিনিসকে প্রপারলি পড়তে হবে, ঠিক আছে। এবং তুমি যত প্র্যাকটিস করবে তোমার তত এটা না সিলি মিস্টেক কমতে থাকবে। এর নেক্সট পয়েন্ট হলো নট টু ফাস্ট নট টু স্লো। খুব তাড়াতাড়িও করার দরকার নেই, খুব স্লোলি করারও দরকার নেই। তো এর ঠিক মাঝামাঝি হচ্ছে তোমার অ্যাটেম্পটিং স্টাডি হওয়া উচিত। মানে আমি খুব ফাস্টও করবো না, খুব স্লো করবো না, কিন্তু আমি মোটামুটি একটা টাইম, একটা রিদিম মেনটেন করে এক্সাম দেবো, যেটা কিনা এক্সাম দিতে 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 তুমি ঠিক সেই ফ্লোতে চলে আসবে। এর জন্য ঘাবড়ানোর কিছু নেই যে আমি তাহলে কি করে করবো, সামনে আমি কি ঘড়ি লাগিয়ে সবসময় প্র্যাকটিস করবো, তারও দরকার নেই। একটা টাইম বাউন্ড ম্যানারে অবশ্যই প্র্যাকটিস করবে, কিন্তু এইগুলো তোমার এক্সাম দিতে 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 ঠিক চলে আসবে, এর জন্য কোনো টেনশন করার দরকার নেই। তুমি প্রপারলি তোমার যে নর্মাল যে ফ্রিকোয়েন্সি সেটাকে তুমি কন্টিনিউ করো এক্সামে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফোকাস অন ডেইলি স্টাডি। অবশ্যই টেস্টে ভালো স্কোর করার আগে তোমাকে কি করতে হবে, টেস্টে পড়াটা বাড়িতে পড়তে হবে না। তো তার জন্য তোমাকে প্রতিদিন যে ক্লাসগুলো হয় সেগুলো প্রপারলি করো, কনসেন্ট্রেশন দিয়ে করো। তারপরে হচ্ছে প্রপার ক্লাস নোট যেটা বানাচ্ছ সেটা প্রপারলি রিভিশন করো। তার যে প্র্যাকটিস যেগুলো থাকে, ডিপিপি থাকে, তার সঙ্গে তোমার পিওআইকিউ থাকছে, তার সঙ্গে তুমি মডিউল করলে মডিউল, বা মডিউল না করলে টেস্টের কোশ্চেন হোক, বা যে তোমার ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন বা অ্যাসাইনমেন্ট হোক, যেগুলোই তুমি প্র্যাকটিস করো সেগুলো প্রপারলি টাইম বাউন্ড ম্যানারে প্র্যাকটিস করার চেষ্টা করো এবং তার মিস্টেকগুলো আইডেন্টিফাই করো এবং সেই মিস্টেকের উপর কাজ করো। দেখো মিস্টেক শুধু আইডেন্টিফাই করলেও হবে না, সেই মিস্টেক যেখান থেকে এসেছে সেই জায়গাটা কি পড়ে নিতে হবে না। তো সেটাও কিন্তু তোমারই দায়িত্ব। দেখো কেউ করে দেবে না, না নিজের কাজ নিজেকেই করতে হবে এবং নিজেকে দায়িত্ব নিয়ে করতে হবে, বুঝেছো। কারণ
তুমি যাবে মেডিকেল কলেজে, আমি যাবো না, বা তোমার কোনো আত্মীয় বা যেই তোমাকে গাইড করে সে যাবে না, তুমিই যাবে। তো পরিশ্রম তোমাকেই করতে হবে বাবা, ঠিক আছে। এরপরেই যেটা সেটা হচ্ছে শর্ট নোট। অবশ্যই ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাকে প্রপার শর্ট নোট তো মেনটেন করতে হবে। যদি তুমি শর্ট নোট প্রপারলি না বানাও না, তুমি লাস্ট মিনিটে গিয়ে রিভিশন করতে পারবে না। মানে ওই ফেব্রুয়ারি মার্চের যে টাইমটা না, যখন পর ফুল সিলেবাস টেস্ট তোমরা দেওয়া শুরু করবে, তখন এই দুটো টেস্টের মাঝখানে মনে হবে কি পড়বো, কারণ এত মোটা 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 নোট। আমার ফিজিক্সের 10খানা পুরো এরকম 240 পেজের খাতা, তো ওটা প্রপারলি পড়ে যাওয়া কোনো টেস্টের আগে সম্ভব না। আমাকে একটা প্রপারলি শর্ট নোট বানাতে হবে, যেটা আমি একটুখানি তাড়াতাড়ি করে 30 মিনিট বা 1 ঘন্টা একটা চ্যাপ্টার যাতে রিভিশন করতে পারি না। তো ফিজিক্স এবং কেমিস্ট্রির যারা এখনো শর্ট নোট বানাওনি, প্লিজ শর্ট নোট বানাও। যদি কি করে বানাতে হবে না বোঝো, তুমি টেলিগ্রাম গ্রুপে যাও আমার, সেখানে আমি অলরেডি আপলোড করছি, টুকটুক করে আমি পুরোটাই আপলোড করে দেবো আস্তে আস্তে। তো তোমরা দেখতে পারো, সেখান থেকে তোমরা নিজেরা বানাও। দেখো আমারটা পুরো কপি করে বা জেরক্স করে এনে না তোমার কোনো লাভ হবে না, তোমার নিজেরটা নিজে বানাতে হবে। আমি লিখেছি আমার মতো ভাষায় না, তুমি লিখবে তোমার মতো ভাষায়, যেটা তুমি পরবর্তীকালে বুঝতে পারবে না। তো শর্ট নোট বানানো খুব ইম্পর্টেন্ট, এবং তোমরা বানাও শর্ট নোট, ঠিক আছে। আর এর থেকেও বড় যে পয়েন্ট সেটা হচ্ছে বি কনফিডেন্ট। দেখো কনফিডেন্স ছাড়া না কিছু হয় না। দেখো আমি যে ভিডিওটা বানাচ্ছি, আমি কনফিডেন্টলি বানাচ্ছি বলেই তুমি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছো না। তো কনফিডেন্স দিয়েই সবকিছু করতে হবে। দেখো কনফিডেন্স যখনই তোমার কাছে হবে না, তুমি অনেক কম পড়াশোনা করেও না তুমি ভালো জায়গায় পৌঁছাতে পারো। এবং বিশেষ করে যে ইন্টারভিউ যেগুলো হয় না, সেখানেও কনফিডেন্সের উপর আলাদা মার্কস থাকে। তো নিজের ক্ষেত্রেও তাই, তুমি যত না পড়বে তার থেকে বেশি তুমি কনফিডেন্স তোমাকে এক্সাম হলে তোমাকে সাহায্য করবে। হ্যাঁ অবশ্যই পড়াশোনা করবে, তবেই তো কনফিডেন্স আসবে, এটা তো মানছি আমি। বাট টেস্ট দিতে যাওয়ার আগে কনফিডেন্ট থাকো, কোনো প্যানিক অ্যাটাক যাতে না হয়। যেমন অনেকে আমি দেখেছি প্যানিক অ্যাটাক হয়, এরা হয় থর করে কাঁপে এক্সাম হলে। তো এইগুলো না খুব কনফিডেন্সের অভাবের জন্য হয়। তো কনফিডেন্ট থাকো, একটু নিজেকে মেনটেন করার চেষ্টা করো, একটু এক্সারসাইজ বাগেরা করো। তো আমি বলছি আমি করি, এমন না যে আমার ফিগার দেখে মনে হয় যে মোটা কাটা এক্সারসাইজ করে, তা না, আমি কিন্তু এক্সারসাইজ করি প্রপারলি। আগে জিম টিমও করতাম, এখন ছেড়ে দিয়েছি বলে এরকম ফ্যাটটা জমে গেছে। আমি আমার প্রপারলি সেভে চলে আসবো, দেখবে আমার ব্লগে কয়েকদিনের মধ্যেই। তো চলো, যেটাই বলছিলাম আমি, যে এক্সাম হলে প্রপারলি কনফিডেন্ট থাকো, তোমাকে একটা হেল্প করবে পরীক্ষাতে। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই অলওয়েজ কনফিডেন্ট থাকো। দেখো একটা হাসি মুখে অলওয়েজ থাকবে, বি কনফিডেন্ট, তাহলেই দেখবে এক্সামে তুমি অনেক ভালো স্কোর করতে পারছো। তুমি ভাবে যে এই কনফিডেন্সের সঙ্গে লাইফে কি হবে, আমি এক্সামের সঙ্গে কি সম্পর্ক, কিন্তু এই কনফিডেন্স থাকলে তোমার ব্রেন ভালো চলবে। তুমি অনেক বেশি অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে তোমার প্রত্যেকটা কোশ্চেন পড়ার সময়, সেটাকে সলভ করার সময় এবং ওই মানে ফিল করার সময়। কারণ সবগুলো ক্ষেত্রে তোমাকে কি করতে প্রচন্ড অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ তুমি তখনই থাকবে যখন তুমি ভিতর থেকে কনফিডেন্ট হবে না। তো এটাই আর কি। তো এই 5টা পয়েন্ট সম্পর্কে আমি ডিটেলসে বললাম, এগুলোই তোমার টেস্টের মার্কসকে ইনক্রিজ করতে হেল্প করবে। কোনো শর্ট ট্রিক নেই, কোনো শর্টকাট নেই, কিন্তু তুমি যদি প্রপারলি ফলো করো, তুমি দেখবে আস্তে 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 তোমার মার্কস 30-40 করলে অবশ্যই ইনক্রিজ করবে। তো বেস্ট অফ লাক সবাইকে, এবং অবশ্যই থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। কারণ একটা ভিডিও বানাতে অনেক এফোর্ট দিতে হয়। আমার নিজের পড়াশোনা, কলেজ আজকে ছুটি আছে, তো ওখান থেকে এসেছি, এসে ভিডিও বানাচ্ছি। তো অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং দেখা হচ্ছে চলো পরের কোনো ভিডিওতে। বাই, ভালো থেকো, সুস্থ থেকো, এবং বেস্ট অফ লাক।